আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। হোম টিউটর একাডেমিতে তোমাদের জানাই স্বাগতম। আশা করি তোমরা ভালো আছো। আজ আমি তোমাদের সাথে আলোচনা করব নবম শ্রেণী বিজ্ঞান সপ্তম অধ্যায় রাসায়নিক বন্ধন নিয়ে। তোমাদেরকে বলতে চাই, তোমরা যদি আমার চ্যানেল নতুন হয়ে থাকো অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করিও। তাহলে আজকে আমাদের মূল আলোচনার বিষয় হচ্ছে এই যে রাসায়নিক বন্ধন। তাহলে এখানে কি বলতেছে যে এই অধ্যায় নিচের বিষয়গুলো আলোচনা করা হয়েছে, অর্থাৎ এই অধ্যায় শেষে আমরা কি কি বিষয় সম্পর্কে জানতে পারবো। তার মানে যুজ্যতা, যৌগমূলক ও যোজনী সম্পর্কে জানতে পারবো, যৌগের রাসায়নিক সংকেত লেখার পদ্ধতি সম্পর্কে জানতে পারবো, নিষ্ক্রিয় গ্যাস ও তাদের স্থিতিশীলতা সম্পর্কে জানতে পারবো, রাসায়নিক বন্ধন ও বন্ধন গঠনের কারণগুলো সম্পর্কে জানতে পারবো, আয়নিক, সমযোজী ও ধাতব বন্ধন সম্পর্কে জানতে পারবো এবং সবশেষে ধাতু নিষ্কাশন ও আকরিক এবং বিভিন্ন সংকর ধাতু সম্পর্কে কি করতে পারবো, জানতে পারবো। তাহলে এখানে আমাদেরকে কি বলতেছে যে আমরা জানি যে এই পর্যন্ত 118টি মৌলের ভিন্ন ভিন্ন পরমাণুগুলো যুক্ত হয়ে বিভিন্ন অণু গঠন করে। সুতরাং আমরা যত রকম পদার্থের কথাই বলি না কেন, সকল পদার্থই এই অণু এবং পরমাণু দিয়ে কি গঠিত। তাহলে অণুতে থাকা পরমাণুগুলো সুবিন্যস্তভাবে সাজানো থাকে। তাহলে অণুতে পরমাণুগুলো যুক্ত থাকার কারণই হচ্ছে আকর্ষণ বল বা শক্তি, যাকে আমরা কি বলি, রাসায়নিক বন্ধন। অর্থাৎ একটা পদার্থের মধ্যে যে অণুগুলো পরস্পরের সাথে একটা আকর্ষণ বা একটা বলের কারণে যে যুক্ত থাকে, এই আকর্ষণ শক্তিটাকে আমরা কি বলি, হচ্ছে রাসায়নিক বন্ধন। তাহলে আমরা রাসায়নিক বন্ধন কাকে বলি, তার মানে আমরা বলতে পারবো যে রাসায়নিক বন্ধন হচ্ছে যে অণু গঠনের জন্য পরমাণু সমূহ যে আকর্ষণ বলের মাধ্যমে পরস্পরের সাথে যুক্ত থাকে তাকে রাসায়নিক বন্ধন বলে। তারপরে আমাদেরকে কি বলতেছে যে বিভিন্ন ধরনের রাসায়নিক বন্ধন রয়েছে, যেগুলো নিয়ে আমরা এই অধ্যায়ে কি করব, আলোচনা করব। তো সর্বপ্রথম আমাদের আলোচনার বিষয় হচ্ছে যে যোজনী বা যুজ্যতা ও যৌগমূলক। তো চলো আমরা এই বিষয়টা একটু দেখে নিই যে আসলে যোজনী বা যুজ্যতা এবং যৌগমূলক বলতে কি বোঝায়। তাহলে এই যে তোমরা আগের শ্রেণীতে যোজনী ও যৌগমূলক কি এই সম্পর্কে কিছুটা ধারণা পেয়েছো। এখানে যুজ্যতা, যৌগমূলক ও যোজনী সম্পর্কে আরেকটু বিশদভাবে আলোচনা করা হবে। তাহলে কোনো মৌলের পরমাণুর যুজ্যতা সম্পর্কে জানার আগে ওই মৌলের যুজ্যতা ইলেকট্রন বলতে কি বোঝায় তা জানতে হবে। তার মানে আমরা যদি যোজনী সম্পর্কে জানতে চাই তার আগে আমাদেরকে যুজ্যতা ইলেকট্রন সম্পর্কে কি থাকা লাগবে, ধারণা থাকা লাগবে। তাহলে যুজ্যতা ইলেকট্রন সম্পর্কে এখানে কি বলতেছে যে কোনো মৌলের কোনো মৌলের পরমাণুর সর্বশেষ শক্তি স্তরে বা সর্বশেষ কক্ষপথে যে ইলেকট্রনগুলো থাকে সেই ইলেকট্রন সংখ্যাকেই যুজ্যতা ইলেকট্রন বলা হয়। অর্থাৎ কোনো একটা মৌলের পরমাণুর সর্বশেষ শক্তি স্তর বা কক্ষপথে যে কয়েকটি ইলেকট্রন থাকে ওই কয়েকটি ইলেকট্রনকে ওই মৌলের কি বলা হয়, যুজ্যতা ইলেকট্রন। তার মানে দেখো এখানে একটা উদাহরণে কি বলা হচ্ছে, যে উদাহরণে দেওয়ার জন্য বলা যায় যে ব্রোন ও অক্সিজেন এর ইলেকট্রন বিন্যাস থেকে দেখা যায় যে এদের সর্বশেষ কক্ষপথে আমার হচ্ছে 3টি 6টি করে ইলেকট্রন রয়েছে। সুতরাং বোরন ও অক্সিজেনের ইলেকট্রন সংখ্যা যথাক্রমে আমার তো যুদ্ধতা ইলেকট্রন কত করে, আমার হচ্ছে 3 ও 6। অর্থাৎ আমরা যদি ব্রোনের কথা যদি চিন্তা করি তাহলে ব্রোনের আমার হচ্ছে কত, এই পারমাণবিক সংখ্যা অর্থাৎ 5। তার মানে আমরা হচ্ছে 5। তাহলে এখানে আমাদের ইলেকট্রন বিন্যাস কি হবে, যে 1s2 2s2 আর হচ্ছে 2p কত হবে, আমার হচ্ছে 1। অর্থাৎ সর্বশেষ শক্তি স্তর ইলেকট্রন সংখ্যা আমার কত, 3। এই কারণে তার যুজ্যতা ইলেকট্রনও কত হবে, আমার 3 হবে। আবার একইভাবে যদি আমরা অক্সিজেনের কথা বলি তাহলে অক্সিজেনের আমার হচ্ছে কত, 8। তাহলে এখানে কত হবে, যে 1s2 2s2 আর হচ্ছে 2p কত হবে, আমার 6 হবে। তার মানে এই ক্ষেত্রেও দেখো সর্বশেষ শক্তি স্তর ইলেকট্রন সংখ্যা কয়টি, আমার আমার হচ্ছে অক্সিজেনের হচ্ছে কত, আমার তাহলে আমাদের সর্বশেষ শক্তি স্তরে যেহেতু 8, তার মানে এখানে কত হবে, আমার 4 হবে। এটা হচ্ছে কত হবে, 4। তারপরে যেহেতু 8 তার মানে কত হবে, 2 2 4 আর 2 কত 8। তার মানে এখানে আমাদের সর্বশেষ শক্তি স্তর ইলেকট্রন সংখ্যা কত হচ্ছে, 6 হচ্ছে। তার মানে তার যুজ্যতা ইলেকট্রন কত, 6। তাহলে এবার চিত্রে বোরন ও অক্সিজেনের যুজ্যতা ইলেকট্রন দেখানো হলো। অর্থাৎ দেখো এটা নিচে আমাদেরকে দেখাই দিছে যে এই তো আমাদের হচ্ছে সর্বশেষ, আমাদের ব্রোনের ক্ষেত্রে সর্বশেষ শক্তি স্তরে ছিল কটা, 1টা 2টা আর হচ্ছে 3টা। তার এই কারণে এর হচ্ছে যুজ্যতা ইলেকট্রন 3
আর অক্সিজেনের ক্ষেত্রে আমার কয়টা, একটা, দুইটা, তিনটা, চারটা, পাঁচটা, ছয়টা। অর্থাৎ সর্বশেষ শক্তি স্তর আমার কয়টা রয়েছে, ইলেকট্রন 6টা। তার মানে তার যোজ্যতা ইলেকট্রন কত হচ্ছে আমার 6। দেখো এটা এখানে ইলেকট্রন বিন্যাসের মাধ্যমে দেখাইছে যে ব্রোনের কত 5, তার মানে কি 1s2 2s2 2p2। অর্থাৎ এখানে সর্বশেষ শক্তি স্তর আছে কয়টা আমার হচ্ছে, অর্থাৎ 4টা, সরি এটা হচ্ছে 1, তার মানে যেহেতু 5 তার মানে এটা হবে 1, তার মানে 1, তার মানে এখানে কত হবে 3 হবে এটা। হ্যাঁ, এটা কত হবে 3, তার মানে এটা হবে 1, অর্থাৎ 2p1। তার মানে এখানে থাকবে কয়টা, মোট 3টা। আর এখানে মোট রয়েছে কয়টা আমার হচ্ছে 2, আর মোট হচ্ছে কয়টা 6টা। এই কারণে অক্সিজেনের আমার হচ্ছে এই যোজ্যতা ইলেকট্রন কত 6, আর ব্রোনের হচ্ছে কত 3। তাহলে তোমরা নাইট্রোজেন, ফসফরাস, ক্লোরিন ইত্যাদি মৌলের ইলেকট্রন বিন্যাস থেকে তাদের যোজ্যতা ইলেকট্রন কত বের করার চেষ্টা করতে পারো। তো চলো আমরা একটু দেখি যে নাইট্রোজেনের কথা যদি চিন্তা করি, তাহলে নাইট্রোজেনের আমাদের হচ্ছে কত 7। তার মানে কি এইবার হচ্ছে নাইট্রোজেন আমরা যোজ্যতা ইলেকট্রন বের করব। তাহলে নাইট্রোজেনের আমার হচ্ছে কত 7। তাহলে এর ইলেকট্রন বিন্যাস কি হবে, তাহলে 1s2 2s2 2p আমার কয়টা হয়ে গেছে 4, তার মানে 3। তাহলে এখানে সর্বশেষ শক্তি স্তর ইলেকট্রন রয়েছে কয়টা, তার মানে 5টা। তাহলে এখানে আমাদের সর্বশেষ শক্তি স্তরে ইলেকট্রন আছে 5টা। তার মানে এর হচ্ছে যোজ্যতা ইলেকট্রন কত, তার মানে যোজ্যতা ইলেকট্রন, তাহলে যোজ্যতা ইলেকট্রন আমার হবে কত, এই 5। আবার একইভাবে আমরা আরো যদি বের করার চেষ্টা করি, এবার যদি আমরা সোডিয়ামের কথা চিন্তা করি, যে সোডিয়াম আমার কত ছিল, সোডিয়াম ছিল মূলত হচ্ছে 11। তার মানে এই যদি ইলেকট্রন বিন্যাস করি, তার মানে 1s2 2s2 2p6 3s কত হবে 10, তার মানে 11। তাহলে সর্বশেষ শক্তি স্তরের ইলেকট্রন আছে কয়টা আমার, তার মানে একটা রয়েছে। তার মানে এর যোজ্যতা ইলেকট্রন কত হবে, তার মানে যোজ্যতা ইলেকট্রন হবে কত, একটি। আবার একইভাবে আমরা যদি কার বের করি, এইবার যদি আমরা সালফারের যদি বের করতে চাই, সালফার আমার হচ্ছে কত 16। তাহলে এবার 1s2 2s2 2p6 3s2 3p, অর্থাৎ কয়টা হয়ে গেছে আমার 10 12, তার মানে আরো লাগবে কয়টা, 4টা। তাহলে এই ক্ষেত্রে আমার সর্বশেষ শক্তি স্তরে আমার ইলেকট্রন রয়েছে কয়টা, এখানে দেখো যে মোট রয়েছে হচ্ছে 6টি। তার মানে তারও হচ্ছে যোজ্যতা ইলেকট্রন হবে কত আমার হচ্ছে 6। একইভাবে আমরা যদি আরো যদি বলি যে এইবার মনে করো যে আমরা একটু বড় একটা চিন্তা করি, যে এইবার হচ্ছে আমি নেব হচ্ছে ফেরাসের কত হচ্ছে 26। তার মানে এর ইলেকট্রন বিন্যাস হচ্ছে 1s2 2s2 2p6 3s2 3p আমার হচ্ছে কত 6, তারপরে 3d ফাঁকা রাখবো, আবার 4s আমার যাবে হচ্ছে কত 2। তাহলে এবার কত হয়ে গেল 10 12 18 20, আর এখানে লাগবে আমার হচ্ছে কয়টা 6টা। তাহলে এই ক্ষেত্রে এই ফ্রাসের যোজ্যতা ইলেকট্রন কত, অর্থাৎ সর্বশেষ শক্তি স্তরে আমার রয়েছে কয়টা, 2টা রয়েছে। তার মানে এই ক্ষেত্রে তাহলে যোজ্যতা ইলেকট্রন হবে কত আমার হচ্ছে 2টা। অর্থাৎ সর্বশেষ শক্তি স্তরে যতটা ইলেকট্রন থাকবে সেটাই হবে তার হচ্ছে কি যোজ্যতা ইলেকট্রন। তাহলে আশা করি এতটুকু বুঝতে পারছো। এইবার যোজনী বা যোজ্যতা, এবার আমরা যোজনী বা যোজ্যতা সম্পর্কে জানবো। তাহলে তোমরা ইতিমধ্যেই জানো যে মৌলে পরমাণুসমূহ সর্বশেষ কক্ষপথে ইলেকট্রন গ্রহণ, ত্যাগ বা ভাগাভাগি করতে পারে। তাহলে এইভাবে পরমাণুসমূহ ইলেকট্রন গ্রহণ, ত্যাগ বা ভাগাভাগি করার মাধ্যমে অনুগঠন করে। আর অনুগঠনের সময় কোনো মৌলের একটি পরমাণুর সঙ্গে আরেকটি পরমাণু যুক্ত হওয়ার ক্ষমতাকে যোজনী বা কি বলা হয়, যোজ্যতা বলা হয়। তাহলে এই যে আমরা যোজনী বা যোজ্যতা কাকে বললাম, যে অনুগঠনের সময় কোনো মৌলের একটি পরমাণুর সাথে আরেকটা পরমাণু যুক্ত হওয়ার ক্ষমতাকে আমরা কি বলবো,
যোজনী বা যোজ্যতা বলবো। তাহলে যোজনী বা যোজ্যতাকে এইভাবেও আমরা বলতে পারি। তাহলে কোনো মৌলের একটি পরমাণুর সঙ্গে যত সংখ্যক হাইড্রোজেন পরমাণু বা ক্লোরিন পরমাণু যুক্ত হতে পারে, তাহলে সেই সংখ্যাটি হচ্ছে ওই মৌলের যোজনী বা যোজ্যতা। অর্থাৎ কোনো একটা মৌলের সাথে যতটা আমার হচ্ছে কি হবে, এই হাইড্রোজেন যুক্ত হবে বা ক্লোরিন যুক্ত হবে, তার যোজ্যতা ইলেকট্রন হবে তত। আবার কোনো মৌলের একটি পরমাণুর সঙ্গে যত সংখ্যক অক্সিজেন পরমাণু যুক্ত হতে পারে, সেই সংখ্যাটি দ্বিগুণই হচ্ছে ওই মৌলের যোজনী বা যোজ্যতা। তাহলে এই বিষয়টা চলো আমরা একটু উদাহরণ সহজে একটু জেনে নেওয়া যাক। যেমন এই যে অ্যামোনিয়া, তাহলে অ্যামোনিয়া এখানে কি বলতেছে যে নাইট্রোজেনের একটি পরমাণুর সঙ্গে হাইড্রোজেনের 3টি পরমাণু আছে। তার মানে তাহলে দেখো, তাহলে অ্যামোনিয়া বলতে এই যে দেখো নাইট্রোজেনের সাথে আমার হাইড্রোজেন রয়েছে 3টা, তার মানে এই ক্ষেত্রে নাইট্রোজেনের যোজনী হবে কত? 3। কারণ ওটাই তো বলছিল যে এই যে একটি পরমাণুর সঙ্গে যত সংখ্যক হাইড্রোজেন বা ক্লোরিন যুক্ত থাকে, তাহলে সেটাই হবে ওই পরমাণুর জন্য হচ্ছে কি যোজনী। ঠিক একইভাবে আমরা সোডিয়াম ক্লোরাইডের কথা যদি চিন্তা করি, তাহলে এবার দেখো সোডিয়ামের সাথে কয়টা ক্লোরিন রয়েছে? আমার একটা ক্লোরিন রয়েছে। তার মানে এই ক্ষেত্রেও আমার সোডিয়ামের যোজনী কত হবে? আমার হচ্ছে 1। তাহলে আশা করি এতটুকু বুঝতে পারছো। এইবার তারপরে কি বলতেছে, তাহলে আমরা সোডিয়ামের যোজনী কত পেলাম? 1। তা আবার ক্যালসিয়াম, তারপরে কি বলছিল যে কোন একটা পরমাণুর সাথে যত সংখ্যক আমার হচ্ছে অক্সিজেন থাকবে, অর্থাৎ এই যে আবার কোন মৌলের একটি পরমাণুর সঙ্গে যত সংখ্যক অক্সিজেন পরমাণু যুক্ত হতে পারে, তাহলে সেই সংখ্যাটির দ্বিগুণই হচ্ছে ওই মৌলের যোজনী বা যোজ্যতা। তার মানে যেহেতু আমাদের এখানে দেখো যে এই যে ক্যালসিয়াম অক্সাইডের কথা বলতেছে, তার মানে ক্যালসিয়ামের সাথে আমার অক্সিজেন আছে কয়টা? একটা। তাহলে ক্যালসিয়ামের যখন আমরা যোজনী বের করব, এই 1-এর দ্বিগুণ করে দিতে হবে। তার মানে 1-এর সাথে তুমি যদি 2 যদি কি করে দাও, গুণ করে দাও, তার মানে কত হবে? আমার 2 হবে। তাহলে এখানে ক্যালসিয়ামের যোজনী কত? 2। তার মানে একটি পরমাণুর সঙ্গে অক্সিজেনের একটি পরমাণু যুক্ত হয়েছে, সুতরাং ক্যালসিয়ামের যোজনী কত হবে? আমার 2 হবে। তাহলে আবার কিছু মৌলের একাধিক যোজনী থাকে, যেমন ফেরাস এর 2টি যোজনী আছে। তাহলে এবার দেখো এই যে ফেরাসের সাথে ক্লোরিন আছে আমার কয়টা? 2টা। তার মানে কি, তাহলে কোন একটা মৌলের সাথে হাইড্রোজেন বা ক্লোরিন জড়িত থাকবে, তার যোজনী তত। তার মানে যেহেতু এখানে ক্লোরিন আছে আমার 2টা, তার মানে এখানে আয়রনের যোজনীও হবে কত? আমার 2। আবার এখানে দেখো তো কত আমার হচ্ছে ফেরাসের সাথে কয়টা ক্লোরিন রয়েছে? 3টা। তার মানে এই ক্ষেত্রে আমার ফেরাসের যোজনী হবে কত? আমার 3। তাহলে আমরা কি এখান থেকে দেখতে পাচ্ছি যে কোনো মৌলের একাধিক যোজনী থাকলে ওই মৌলের যোজনীকে পরিবর্তনশীল যোজনী বলা হয়। সুতরাং আয়রনের পরিবর্তনশীল যোজনী আমার কত হচ্ছে? 2 আর 3। তাহলে একইভাবে তোমাকে যদি আরেকটা আমি উদাহরণ দিতাম, যে মনে করো যে তোমার কাছে একটা মৌল দেওয়া আছে, যে এবার মনে করো দেওয়া আছে যে পানি, হ্যাঁ। তাহলে এবার এই অক্সিজেনের এখানে যোজনী কত হবে? তার মানে যেহেতু অক্সিজেনের সাথে আমার 2টা হাইড্রোজেন রয়েছে, তার মানে এই ক্ষেত্রে অক্সিজেনের যোজনী হবে আমার হচ্ছে কত? 2। ঠিক একইভাবে যদি বলা হইতো যে, তাহলে আমরা যদি আরো যদি উদাহরণ বলি যে এই সালফার ডাইঅক্সাইড, হ্যাঁ, সালফার ডাইঅক্সাইড, তাহলে এই ক্ষেত্রে আমার সালফারের যোজনী কত হবে? যেহেতু অক্সিজেন পরমাণু আছে আমার হচ্ছে 2টা, আর তার দ্বিগুণ করলে কত হবে? 4। তার মানে এই ক্ষেত্রে অক্সিজেন সালফারের হচ্ছে যোজনী কত হবে? আমার হচ্ছে 4 হবে। তার মানে এইভাবে খুব সহজে আমরা কি করতে পারবো? যোজনীগুলো বের করতে পারবো। তাহলে এইবার এই যে পরিবর্তনশীল যোজনী নিয়ে চলো একটু কথা বলা যাক। তাহলে এইবার আমাদের হচ্ছে পরিবর্তনশীল যোজনী। তাহলে আমরা কি জানি যে কিছু কিছু মৌলের একাধিক যোজনী থাকে। তাহলে কোনো মৌলের একাধিক যোজনী থাকলে সেই মৌলের যোজনীকে আমরা কি বলি? পরিবর্তনশীল যোজনী বলা হয়। যেমন ফেরাসের পরিবর্তনশীল যোজনী কত? আমার হচ্ছে 2 আর 3। এইবার আমাদেরকে আরেকটা বিষয় জানা দরকার যে আসলে সুপ্ত যোজনী বলতে আমরা কি বুঝি। তাহলে কোনো মৌলের সর্বোচ্চ যোজনী এবং সক্রিয় যোজনীর পার্থক্যকে ওই মৌলের কি বলা হয়? সুপ্ত যোজনী। যেমন ফ্রাস ক্লোরাইড, এখানে ফ্রাসের সক্রিয় যোজনী আমার হচ্ছে কত? 2, আর ফ্রাসের সর্বোচ্চ যোজনী কত ছিল? 3। তাহলে এখানে ফ্রাস ক্লোরাইড যৌগে ফ্রাসের সুপ্ত যোজনী হবে, অর্থাৎ হচ্ছে সর্বোচ্চ যোজনী থেকে সক্রিয় যোজনীকে আমরা বাদ দেবো, অর্থাৎ 3 থেকে 2 কে বাদ দিলে কত? 1 হবে। আবার এই যে ফেরিক ক্লোরাইড যৌগে, তাহলে ফ্রাসের সক্রিয় যোজনী 3, আবার ফ্রাসের সর্বোচ্চ যোজনীও কত? 3। তাহলে এই ক্ষেত্রে ফেরিক ক্লোরাইডে, অর্থাৎ এই ফেরিক ক্লোরাইডে ফ্রাসের সুপ্ত যোজনী কত হবে? আমার হচ্ছে 0। তাহলে আশা করি বুঝতে পারছো যে আসলে সুপ্ত যোজনী কিভাবে বের করতে হবে।
তো চলো আমরা এই সুপ্ত যোজনের আরো কিছু উদাহরণ দেখে নেওয়া যাক। তার মানে এইবার আমরা যদি বলি হচ্ছে কার কথা, এই যে হাইড্রোজেন সালফাইডের কথা যদি বলি, তার মানে হাইড্রোজেনের এখানে হচ্ছে যোজনী কত, অর্থাৎ হাইড্রোজেনের যোজনী হচ্ছে 1, আর এই যৌগে সালফারের যোজনী আমার মূলত হচ্ছে কত 2, আর সালফারের সর্বোচ্চ যোজনী হচ্ছে কত আমার হচ্ছে 6। তার মানে আমরা খুব সহজে এখান থেকে সালফারের সুপ্ত যোজনী কত হবে, তার মানে সালফার এর সুপ্ত যোজনী হবে অর্থাৎ সর্বোচ্চ যোজনী কত 6, আর এই যৌগের মধ্যে আমার হচ্ছে সালফারের যোজনী কত আমার হচ্ছে 2, তার মানে কত হবে 4 হবে। ঠিক একই ভাবে আমরা যদি বলি যে সালফার ট্রাইঅক্সাইড, তাহলে এই ক্ষেত্রে সালফারের আমার যোজনী কত, তার এই যৌগের মধ্যে আমার সালফারের যোজনী হবে কত, এই যে 6, এই যৌগের মধ্যে সালফারের যোজনী আমার হচ্ছে কত হবে 6 হবে। তাহলে এইবার এখানে আমরা সালফার এর কি বের করব, সুপ্ত যোজনী। কেন এখানে সালফারের যে 6 হবে, কেননা ওই যে আমরা জানি যে কোনো একটা মৌলের সাথে অক্সিজেন যে কয়টা থাকবে তার দ্বিগুণই হবে তার কি যোজনী, যেহেতু আমার 3টা আছে তার দ্বিগুণ কত 6, তার মানে এই যৌগে তাহলে আমার সক্রিয় যোজনী কত 6, আবার সর্বোচ্চ যোজনী কত 6, তার মানে 6 - 6, তার মানে কত হবে আমার 0 হবে। বা একই ভাবে আমরা যদি বলি NH3, অর্থাৎ এই ক্ষেত্রে নাইট্রোজেন এর সুপ্ত যোজনী তাহলে কত হবে, তার মানে এই যৌগের মধ্যে নাইট্রোজেনের যোজনী কত হবে, এই যে নাইট্রোজেনের সঙ্গে আমার 3টা হাইড্রোজেন পরমাণু আছে, তার মানে কি নাইট্রোজেনের যোজনী হবে আমার 3, আর নাইট্রোজেনের সর্বোচ্চ কত আমার হচ্ছে 5, আর এখানে আছে আমার সক্রিয় যোজনী কত আমার 3, তার মানে কত হবে আমাদের হচ্ছে 2 হবে। তার মানে এইরকম খুব সহজেই কোনো একটা যৌগের মধ্যে কোনো একটা মৌলের আমরা কি করতে পারবো, সুপ্ত যোজনী বের করতে পারবো। তাহলে আশা করি তোমরা এতটুকু বুঝতে পারছো। এইবার দেখো আমি এখানে কিছু উদাহরণ দিয়ে রেখেছি, যে এই যে বিভিন্ন মৌলের যোজনী, অর্থাৎ হাইড্রোজেনের যোজনী কত 1, এই যে ফ্লোরিনের 1, তারপর হচ্ছে ক্লোরিনের 1, ব্রোমিনের 1, আয়োডিনের 1, একইভাবে সোডিয়ামের 1, পটাশিয়ামের 1, এই যে কার্বনের আবার হচ্ছে 2টা যোজনী রয়েছে, একটা হচ্ছে 2 আর একটা হচ্ছে কত আমার 4, আবার ম্যাগনেসিয়ামের 2, অ্যালুমিনিয়ামের 3, ফেরাসের আবার হচ্ছে 2টা 2, আর একটা কত হচ্ছে আমার 3, কপারের কত 1 আর হচ্ছে কত 2, আর জিঙ্কের কত হচ্ছে আমার 2। এইবার তারপরে আমাদের দেখো যে বিভিন্ন পরমাণু যোজনী ও তাদের যৌগ, অর্থাৎ এখানে দেখো আমার হচ্ছে পরমাণুর কি দেওয়া আছে, প্রতীক দেওয়া আছে, যোজনী দেওয়া আছে এবং যৌগ গঠনও দেওয়া আছে। তাহলে তোমরা এখান থেকে একটু এই মৌলগুলোকে একটু দেখে নিবা যে কোন মৌলের যোজনী কত করে এবং কোন কোন যৌগ গঠন করতে পারে। এবং দেখো কিছু কিছু মৌল রয়েছে যাদের হচ্ছে যোজনী কত একাধিক, যেমন হচ্ছে যে ফসফরাসের হচ্ছে কত 3 আর কত হচ্ছে 5। আবার আমরা যদি নিচে আসি, এই যে ফ্রাসের কত 2 আর কত আমার হচ্ছে 3, জিঙ্কের কত 2, আবার হচ্ছে যে লেডের কত 2 আর হচ্ছে কত 4, নাইট্রোজেনের হচ্ছে 3 আর কত 5, অর্থাৎ সর্বোচ্চ যোজনী 5। আবার এখানে হচ্ছে কপারেরও কত 1 আর 2, তারপরে কার্বনেরও কত অর্থাৎ হচ্ছে 2 আর 4, সালফারের হচ্ছে 2 4 আর হচ্ছে 6, অর্থাৎ সালফারের সর্বোচ্চ যোজনী কত আমার 6। তাহলে আশা করি এতটুকু বুঝতে পারছো। আজকের মতো এই পর্যন্ত, পরবর্তী ভিডিওতে আমি তোমাদের সাথে যৌগমূলক নিয়ে আলোচনা করব। তোমরা সকলে ভালো থাকবে, সুস্থ থাকবে, আল্লাহ হাফেজ।